আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আপনারা সবাই অবগত আছেন, এক্সিস মেডিকেল স্কুল আমাদের জন্য আয়োজন করে যাচ্ছে দেশ সেরা লিজেন্ডারি মেন্টরদের নিয়ে বিভিন্ন সব একাডেমিক সেশন। জার্নি টুয়ার্ডস এক্সেলেন্সের ধারাবাহিকতায় আসন্ন প্রফেশনাল পরীক্ষাকে কেন্দ্র করে এক্সিস মেডিকেল স্কুল আয়োজন করে যাচ্ছে বিভিন্ন ব্যতিক্রমী সেশনে। আর তারই ধারাবাহিকতায় মাইক্রোবায়োলজি সাবজেক্টেও শুরু হয়েছে 45 মাইক্রোবায়োলজি। মোহাম্মদ গোলাম রসুল রায়া ভাইয়া আছেন ইব্রাহিম মেডিকেল কলেজ পঞ্চম বর্ষে। আজকে আমাদের রিভিউ ক্লাসের টপিক ভাইরোলজি পার্ট 3। আসসালামু আলাইকুম ভাইয়া। তো ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আজকে তো আমাদের টপিক থাকবে ভাইরোলজি পার্ট 3। হ্যাঁ, তো আজকে মেইনলি থাকবে এইচআইভি ভাইরাস এবং প্যারা ইনফ্লুয়েঞ্জা, মানে গত দিনে যে মিক্সো ভাইরাসের যেটা বাকি ছিল এটার সাথে এইচআইভি। জি ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমরা সেশনটি শুরু করতে পারি ভাই। আচ্ছা, ওকে। আসসালাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম রসুল রানী, ইব্রাহিম মেডিকেল কলেজ, ফাইনাল ইয়ার, সেশন 2015-16। তো হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস এবং হচ্ছে প্যারামিক্সো ভাইরাস। তো হচ্ছে গতদিন আমরা আলোচনা করেছিলাম যে অর্থামিক্সো ভাইরাস সম্পর্কে। তো আজকে আমাদের যেটুকু বাকি রয়েছিল প্যারামিক্সো ভাইরাস এবং এইচআইভি। তো আমরা তাহলে আজকে শুরু করছি এইচআইভি ভাইরাস দিয়ে। তো হচ্ছে এইচআইভি ভাইরাস, তো এই এইচআইভি ভাইরাস তাহলে হচ্ছে মানে বর্তমান বিশ্বে মোটামুটি সবাই এই ভাইরাসটার নাম জানে। কারণ হচ্ছে এটা যে একটা মানে ডিজিজ হয়, সেটার নাম কি, সেটা হচ্ছে এইডস। যদিও ডিজিজটা আমাদের দেশে অতটা কমন না, তারপরে বলা হয় কি এটা একটা মরণ ব্যাধি, যার জন্য এটাকে সবাই জানে। তো হচ্ছে এটা যেহেতু এইচআইভি ভাইরাস, এর হচ্ছে আরেকটা নাম আছে, সেটা আমরা কি বলি, রেট্রোভাইরিডি গ্রুপের সে। তাহলে হচ্ছে রেট্রোভাইরিডি বা রেট্রোভাইরাস বলা হয়। তাহলে হচ্ছে এই রেট্রোভাইরাস মানে এটা কি? তো রেট্রো ভাইরাস মানে হচ্ছে, রেট্রো মানে যদি আমরা কথা মানে চিন্তা করি তাহলে এটার মানে হচ্ছে পিছনে, ভাইরাস তো হচ্ছে ভাইরাস পিছনে। তো হচ্ছে এখানে আসলে বোঝানো হচ্ছে যে ভাইরাসটা পিছনের দিকে আসে। তাহলে পিছনের দিকে কি আসে এই ভাইরাসটা? তো সেটা যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে এই ভাইরাসটা যে তার হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আসে। তাহলে এই এনজাইম দ্বারা সে কি করে, সে হচ্ছে আরএনএ ভাইরাস, সে এখান থেকে ডিএনএ তৈরি করতে পারে। তাহলে এর জন্য তাকে বলা হচ্ছে যে রেট্রোভাইরিডি গ্রুপের। তো হচ্ছে হলো এরা কি সাধারণত এনভেলপ থাকে, দেন হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আর হচ্ছে পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস থাকে এদের। আর হচ্ছে কি করে, এরা রেপ্লিকেট করে কিসের মাধ্যমে, এরা হচ্ছে ডিএনএ ইন্টারমিডিয়েট ইজিং এর মাধ্যমে, আর হচ্ছে কি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আছে। তো হচ্ছে এদের যদি আমরা যদি জেনারেল ক্যারেক্টারিস্টিক যদি বলি তাহলে হচ্ছে এদের সারফেসে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার দেখতে পাই। যেমন হচ্ছে এদের সারফেসে কতগুলি রিসেপ্টর থাকে, যেমন হচ্ছে P32, তারপর হচ্ছে GP120, GP41, তারপর হচ্ছে এদের ভিতরে হচ্ছে নিউক্লিয়িক অ্যাসিড আছে, দেন হচ্ছে এদের সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ আছে, তারপর হচ্ছে P10 আছে, এমএসসি প্রোটিন আছে, আর হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম যেটা P64। তাহলে হচ্ছে এদের এরকম বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। তো এই যে এই ফিচারস সমূহ, এই ফিচার সমূহগুলোর কারণ হচ্ছে মানে প্রত্যেকটাই তার হচ্ছে বিভিন্ন রকমের কাজে ইউজ হয়। হয়তো বা কোনোটা ডায়াগনোসিসে, বা কোনোটা তার হচ্ছে অ্যাটাচমেন্টে হেল্প করে, বা কোনোটা হচ্ছে যে তার হয়তো বা সেটা দেশে মানে ডিজিজ প্রোগ্রেশনটা করতে পারতেছে, বা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে সে কিল করতে পারতেছে অথবা ইভেট করতে পারতেছে। তো এরকম প্রত্যেকটা কি সে বিভিন্ন কাজে ইউজ করতে পারে। তাহলে আমরা তাহলে দেখি যে এদের তাহলে এটাকে তাহলে হচ্ছে এদের যদি আমরা যদি বলি যে এরা হচ্ছে তাহলে কি ভাইরাস, তাহলে এরা হচ্ছে হলো সাধারণত রেট্রো ভাইরাস। বা এরা কি করে তাহলে আমাদের মানে ডিএনএ মানে আরএনএ থেকে ডিএনএ তে যেতে পারে। তারপর হচ্ছে এই রেট্রোটা যে এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, এর মানে হচ্ছে ব্যাকওয়ার্ড। আর হচ্ছে মানে এই গ্রুপের আর কি কি আছে, কিছু আছে অঙ্ক ভাইরাস আছে, কিছু আছে স্পোমা ভাইরাস আছে, কিছু আছে ল্যান্টি ভাইরাস আছে। তো হচ্ছে এইচআইভিটা যদি আমরা যদি বলতে যাই তাহলে হচ্ছে হইলো সে হচ্ছে কিসের ভাইরাসের মধ্যে পড়ে, সে আসলে ল্যান্টি ভাইরাসের মধ্যে পড়ে। তো সে কি করে, এইচআইভি ভাইরাস আছে এখানে, দেন আছে বিজনা ভাইরাস আছে যেগুলি শিপে ডিজিজ করে, কিছু আছে ভাইরাস আছে যারা এনকেফালাইটিস করতে পারে। তো যেগুলো এনকেফালাইটিস ভাইরাস যেটা ওইগুলো মেইনলি কাদেরকে করে, হচ্ছে প্রাইমারি যে এটা এদের সেটা হচ্ছে গট, দেন হচ্ছে ওখান থেকে তারা হিউম্যানে চলে আসে। তো হচ্ছে এই যে এইচআইভি, তো হচ্ছে এটার ফুল মিনিং এটা হচ্ছে হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। তো এরা কি করতেছে তাহলে মানে একদম যদি আমরা যদি এর নামের সাথে করতে যাই, এরা হচ্ছে কি হিউম্যান ইমিউন সিস্টেমটাকে এরা ডেফিসিট করে দিচ্ছে। মানে আমার ইমিউন সিস্টেমকে সে কি করতেছে, দুর্বল করে দিচ্ছে। তাহলে আমার সমস্যাটা কি হবে, যে সমস্যাটা হবে যে আমার সেকেন্ডারি ইনফেকশন হবে, অন্যকে সহজেই আমাকে অ্যাটাক করতে পারবে, সহজেই আমাকে হচ্ছে
বিভিন্ন ডিজিজের মাধ্যমে আমি আক্রান্ত হব, বা এরকম ভাবে আস্তে আস্তে কি হবে যে সেকেন্ডারি ইনফেকশন গুলির কারণে একদম ডেথ স্টেজ মানে লাস্ট স্টেজে চলে যাবে। তো হচ্ছে যে এরা তাহলে আলটিমেটলি কি করে, এরা হচ্ছে আমার ইমিউন সিস্টেমকে এরা নষ্ট করে দেয়। আর এটা দিয়ে যেটা হয় সেটা কি হয়, এইডস রোগ হয়, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড মানে অর্জিত, নট ইনহেরিটেড, যেটা কিন্তু আমরা অর্জন করে নেওয়া হয়েছে। তো কিভাবে অর্জিত করা হয় তো এটা আমরা দেখবো এদের মোড অফ ট্রান্সমিশনে গেলে। দেন হচ্ছে ইমিউন, তো হচ্ছে কি এটা কি করে ইমিউন সিস্টেমটা কি হয়, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি, ইমিউন ডেফিসিয়েন্সিটা কি হচ্ছে অ্যাকোয়ার্ড করে নিয়েছে। সিনড্রোম মানে তার মানে কি এক গ্রুপ অফ ইলনেস। তারপর হচ্ছে এই এইচআইভি যেটা এদের কি থাকে, এদের হচ্ছে হলো এটা মানে মেইন কাজটা কিভাবে করে, এরা হচ্ছে আসলে CD4 টি সেল যেটা সেটাকে হচ্ছে এরা আসলে নষ্ট করে দেয়। তো হচ্ছে আসলে এই CD4 টি সেলকে নষ্ট করে দিলে কি হবে, সেল মিডিয়েট হিউমারাল ইমিউনিটি যেটা সেটা সাধারণত আমাদের নষ্ট হয়ে যাবে। তো হচ্ছে আসলে এইচআইভি যেটা এদের আবার দুইটা টাইপ আছে, এইচআইভি 1 এবং এইচআইভি 2। তো হচ্ছে এইচআইভি 1 এবং 2 এরা হচ্ছে 40% হচ্ছে জেনেটিক্যালি হোমোলোগাস থাকে। তো হচ্ছে আসলে এইচআইভি 1 আর 2 এরা হচ্ছে আসলে তাহলে কি করতে পারে মানে স্ট্রেন গুলি। তো এগুলো হচ্ছে যেটা এইচআইভি 2 যেটা সেটা হচ্ছে সাধারণত আফ্রিকা যে রিজন, আফ্রিকান রিজন ওইখানে দেখা যায় বেশি। আর হচ্ছে যেটা এইচআইভি 1 সেটা হচ্ছে সাধারণত ফ্রান্স অথবা ইউকে মানে ওইসব কান্ট্রিতে এটা হচ্ছে বেশি দেখা যাচ্ছে। তো এটা আসলে কিভাবে ইয়া হলো, তাহলে এটা হচ্ছে সাধারণত দেখা যায় মানে মেইনলি এটা আমরা সাধারণত চিন্তা করি কি যে এটা হয়তো বা সেক্সুয়াল রুটে ট্রান্সমিটেড হয়। হ্যাঁ, এটা অবশ্যই সেক্সুয়াল রুটে ট্রান্সমিটেড হয়, কিন্তু আমরা এটার আরো রুট আছে এগুলোর কথা সাধারণত ভুলে যাই। যে কারো যদি মানে সোসাইটিতে কারো এইডস ধরা পড়লে বা ইয়ে হলে তো সবাই কি তাকে হেয় প্রতিপন্ন করে, যে দেখা যায় তার দিকে একটা অন্য নজরে তাকানো হচ্ছে, যে তাকে কি বলতে সবাই বিভিন্ন রকম কথা শোনায়। তো আলটিমেটলি এটা কিন্তু মানে তারা না জেনে করতেছে। এখানে কি হচ্ছে, এটা শুধুমাত্র সেক্সুয়াল রুট, এখানে এটা ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমেও হতে পারে। তাহলে এটা কি হচ্ছে যে আমরা যদি এটা যদি চিন্তা করি তাহলে কি আছে, সেক্সুয়াল রুটে হইতে পারে, প্যারেন্টাল রুটে হইতে পারে, বা এটা হচ্ছে জাস্ট হইলো কি মা থেকে বাচ্চাতেও যাইতে পারে। এটা হচ্ছে জাস্ট হইলো প্লাসেন্টা ক্রস করেও যেতে পারে, বা কর্ড আলাদা করার সময় হতে পারে, বা আফটার বার্থ হতে পারে। তো এই ইয়াগুলো আমাদের মানে রুট অফ ট্রান্সমিশন গুলো আমাদের মাথায় রাখা দরকার, যে কারো এই ছেলে আমরা এটা চিন্তা করবো না যে এটা হয়তো বা সেক্সুয়াল রুটের মাধ্যমে আসছে, এটা আরো বিভিন্ন রুট আছে এটা আসার। তাহলে এইচআইভিটা যে এরা হচ্ছে জাস্ট হলো আমাদের কি সিঙ্গেল স্ট্র্যান্ড পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস। তো এরা তাহলে কি হচ্ছে পজিটিভ সেন্স, যেহেতু এরা তাহলে এমআরএনএ এর মতো দেখতে, তাহলে এরা কি করবে, এরা ডিরেক্টলি প্রোটিন তৈরি করে ফেলতে পারে। এটা আমরা হচ্ছে ভাইরাল রেপ্লিকেশন আমরা দেখেছি। তো হচ্ছে জাস্ট হলো এদের কিছু জিন আছে, গ্রুপ স্পেসিফিক অ্যান্টিজেন আছে যেটাকে সংক্ষেপে গ্যাগ বলা হয়। কিছু আছে এদেরকে এনভেলপের জন্য জিন ইএনপি, এবং কিছু আছে পলিমারেজের জন্য জিন আছে কিছু পিওএল বলা হয়। তো গ্রুপ স্পেসিফিক অ্যান্টিজেন যেটা সেখানে কি আছে, তাদের নিউক্লিওক্যাপসিড আছে, P55 প্রিকারসর আছে, এখানে আছে P17 যেটা হচ্ছে আসলে কি করে সাধারণত আউটার কোর প্রোটিন লেয়ার যেটা সেটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, এবং P24 আছে এখানে, সেটা করে ইনার কোর প্রোটিন লেয়ারটাকে সেটা তৈরি করতে পারে। এদের এনভেলপের কিছু জিন আছে যেমন GP140, GP120, GP41, এবং এই দুইটা মিলে একসাথে কি তৈরি, GP160, মানে এইরকম থাকে প্রথমে প্রিকারসরটা। তাহলে হচ্ছে জাস্ট হলো পরবর্তীতে সেই প্রিকারসরটা যখন ডিভাইডেড হয়ে যায় তখন GP120 এবং GP41 হয়। এবং এদের কি আছে পলিমারেজ জিন আছে যেমন কি P64 বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। দেন এদের কি আছে P51 আছে, এটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অ্যাক্টিভিটি দেয়। P31 আছে যেটা ইন্টিগ্রেজ, এবং P10 সেটা প্রোটেজ, এটা কি করে গ্যাগ রিসেপ্টর গুলিকে, গ্যাগ রিসেপ্টর যে প্রিকারসর আছে সেগুলোকে ক্লিপ করে দেয়। আর দেন মেজর জিন প্রোডাক্ট কোনটা, তাহলে এদের হচ্ছে পলিমারেজ 31, তারপর হচ্ছে গ্যাগ রিসেপ্টরের মধ্যে আছে P24, এবং হচ্ছে আসলে এনভেলপ আছে GP160, যেটা ফার্দারলি পরে এটা ক্লিপ হয় কি হয় 120 এবং GP41 হয়। তো এইগুলি কিন্তু আসলে আমাদের ডায়াগনোসিসে দরকার হয়, GP120 এবং GP41 যেটা সেটা। তো হচ্ছে এইগুলি তাহলে ইম্পর্টেন্ট। তো হচ্ছে এইচআইভি যেটা এদের আরো কিছু এক্সট্রা জিন আছে, যেমন T80 জিন আছে এদের। এই জিনটা কি করে, এদের ট্রান্সক্রিপশনটাকে অ্যাক্টিভেটেড করে দেয়, প্রো ভাইরাল ডিএনএ যেটা সেটাকে। আর ইবি জিন আছে, এটা কি করে, এদের সাধারণত ভাইরাল প্রোটিনটা যে সেটার মানে এক্সপ্রেশনটাকে এরা রেগুলেট বা কন্ট্রোল করতে পারে। দেন ভিআইএফ জিন আছে, এটা হচ্ছে ভাইরাল ইনফেক্টিভ জিন, যেটা মানে এই জিনটা করে কি এর ইনফেকশন ক্যাপাসিটিটা বাড়িয়ে দিতে পারে। এনইএফ জিন আছে, যেটা হচ্ছে এমএইচসি ক্লাস 1 যেটা সেটাকে হচ্ছে তারা সাপ্রেস করে দেয়, এবং হচ্ছে আপনার CD4 কেও তারা সাপ্রেস করে দিতে পারে। ভিপিইউ এবং ভিপিআর জিন আছে তাদের, সেটা হচ্ছে যেগুলো ভাইরাল প্রোটিন ইউ এবং আর, এরা হচ্ছে যেগুলো ভাইরাসটাকে ল্যাটেন্সিতে যেতে সাহায্য করে।
তো এই যে এই জিনগুলি এইগুলি আলটিমেটলি তাকে কি কাজে সাহায্য করতেছে আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে এই জিনগুলি তাকে হচ্ছে দেখা হইলো মানে আমার ইমিউন সিস্টেম থেকে বাঁচতে বা তাকে তার যে রিপ্রোডাকশনটা বা তার যে লাইফ সাইকেলটা সেটাকে কি করছে মানে আরো মানে ইভলভ করতে সাহায্য করতেছে বা সেটাকে আরো মানে সহজতর করে তোলে আমার শরীরের ভিতরে আসার পর ইমিউন সিস্টেমের থেকে বা তার নিজের যেভাবে সুবিধা সেই রকম করে। তাহলে হচ্ছে এইরকম এতগুলি জিনের মাধ্যমে সে হচ্ছে কাজ করে থাকে। তো হচ্ছে এদের রিসেপ্টর অফ অ্যাটাচমেন্ট, তো এরা কিসের মাধ্যমে মানে কোন রিসেপ্টরে এরা অ্যাটাচ করতে পারে, তো হচ্ছে আসলে এদের স্পেসিফিক রিসেপ্টর গুলি থাকে সাধারণত আমাদের CD4 টি সেলে। তো হচ্ছে এদের যে GP120 সেটা হচ্ছে CD4 টি সেল যেটা বা হেল্পার টি সেল যেটা, সেই হেল্পার টি সেলের সাথে তারা হচ্ছে বাইন্ড করে নেয়। যেমন এই হেল্পার টি সেলে তাহলে হচ্ছে আসলে এই CD4 রিসেপ্টর গুলি হেল্পার টি সেলের জন্য এইগুলি কোথায় কোথায় থাকতে পারে, তাছাড়া শুধু টি সেল না, এদের যে রিসেপ্টর আছে ওইখানেও তারা বাইন্ড করতে পারে। তো এটা কোথায় কোথায় আছে, তাদের ম্যাক্রোফেজে আছে, মনোফেজ সাইটে আছে, দেন ল্যাঙ্গারহ্যান্স সেলে আছে, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মানে মোটামুটি সব মনোসাইটে আছে। আর হচ্ছে সেকেন্ড কো রিসেপ্টর আছে তাদের, সেটা কি CCR5 এবং CXCR4 আছে। তো হচ্ছে এইগুলির মাধ্যমে তারা কি হয় খুব সুন্দর মতো তখন হচ্ছে চাইলে সেলের ভিতরে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পর সেখানে তারা সুপ্ত অবস্থায় থাকতে পারে। এটা কতদিন থাকতে পারে, এরা 10 বছর পর্যন্ত এখানে সুপ্ত অবস্থায় থাকতে পারে। তো এই টাইমে হচ্ছে তারা সাধারণত তেমন কোনো সমস্যা করে না। তাহলে আমরা যদি নরমালি চিন্তা করি তাহলে হচ্ছে এইচ এর কিন্তু সুপ্ত অবস্থাটা অনেক বেশি, এটা অনেক দিন সময় নিয়ে এখানে হচ্ছে আস্তে আস্তে কাজ করতে থাকে এবং বাসা বাঁধতে থাকে। তো হচ্ছে এদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিসি সাইন বলা হয় সংক্ষেপে, সেটা হচ্ছে যেগুলো ডেনড্রাইটিক সেল স্পেসিফিক ইন্ট্রাসেলুলার অ্যাডহেশন মলিকুল 3 গ্রাবিং নন প্রোটিন। তো এইটা কি করে, হচ্ছে আসলে স্কিন এবং মিউকোজাল সারফেসে থাকে, এরা হচ্ছে HIV-1 এর সাথে বাইন্ড করে এবং হচ্ছে আসলে এরা তখন কি করে আমাদের মানে সেলের যে কম্পিটিটিভ অ্যান্টাগনিজমটা হওয়ার কথা ছিল অন্যান্য যে নরমাল ফ্লোরা দেয়, সেটা তখন মানে এটা মানে এলিমিনেটেড হয়ে যায় বা তখন সেটা আর হইতে পারতেছে না। তখন কি হচ্ছে তাহলে এরা বাইন্ড করে গেল, কিন্তু এই ডিসি সাইনটা আবার তাদেরকে ইন্ট্রাসেলুলারলি মেডিয়েটেড করতে পারে না, সেলের ভিতরে ঢোকাতে পারে না। তারপর হচ্ছে হলো ভাইরাস কি করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটাকে তখন সে কাজে লাগায়, মানে GP41 এর সাথে যখন হয় তখন কি করে তারা হচ্ছে একটা প্রো ভাইরাস হিসেবে থাকে, দেন হচ্ছে হোস্ট সেলের সাথে মানে ডিএনএ এর সাথে তারা হচ্ছে ইন্টিগ্রেটেড হয়ে যায় এবং ল্যাটেন্সি পিরিয়ডটা তখন আসে। এই যে প্রো ভাইরাসটা, এটা হচ্ছে কি একটা ভাইরাল জিনোম যেটা হচ্ছে হলো ডিএনএ অফ দা হোস্ট সেলের সাথে ইন্টিগ্রেটেড হয়ে আছে, কিন্তু তখন সে তেমন কোনো কাজ করতেছে না। তো এগুলি কাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, বিশেষ করে রেট্রোভাইরাসের ক্ষেত্রে। তো হেপাটাইটিস মানে এইচআইভি একটা রেট্রোভাইরাস আমরা জানি। তো হচ্ছে এরপরে রিঅ্যাক্টিভেশন, মোটামুটি প্রায় 10 বছর বা 15 বছর পর এরা রিঅ্যাক্টিভেটেড হতে পারে। তো রিঅ্যাক্টিভেটেড হলে তখন কি হয়, সাধারণত এরা হচ্ছে আসলে CD4 সেল যেগুলি সেগুলি ডেস্ট্রয় হয়ে যায়। তো CD4 সেল কোনগুলি, আমাদের CD4 এবং CD8 দুই রকমের সেল আছে। তো হচ্ছে হলো CD4 হচ্ছে আমাদের হেল্পার টি সেল যেটা, সেই সেলগুলিকে তারা আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। তো এই যে সেলগুলিকে যখন ধ্বংস করে দিচ্ছে তখন কি হবে, তাহলে আমাদের ইমিউন সিস্টেমের একটা মেজর একটা সেল চলে যাচ্ছে। কারণ আমরা যখন ইমিউনোলজি পড়েছি তখন আমরা টি সেলে দেখেছিলাম কি যে CD4 টি সেল যেটা, সেটা হচ্ছে বোথ সেল মিডিয়েটেড ইমিউনিটিতেও হেল্প করতে পারে এবং হিউম্যান ইমিউনিটিতে এবং মেমোরি বি সেল তৈরিতেও এদের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। মানে সেকেন্ডারি ইমিউন রেসপন্স যেটা, সেটার ক্ষেত্রেও ভূমিকা রাখে। তো তাহলে কি হচ্ছে, আমাদের সেই এত বড় একটা মানে অংশ কিন্তু তারা নষ্ট করে দিতে পারতেছে। তো হচ্ছে যখন এইরকম আমাদের ইয়া করে দেয় এরা মানে CD4 টি সেলকে নষ্ট করে দেয়, তখন তাহলে আমাদের কি কি হতে পারে, তখন সাধারণত দেখা যায় যে আমাদের ইনফেকশনের যে রিস্কটা সেটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তো ইনফেকশনের রিস্ক যখন বেড়ে যায় তখন কি কি হইতে পারে, তখন মানে কি কি হয় এখানে মানে এই ভাইরাস দিয়ে, তো হচ্ছে এরা হচ্ছে এইচআইভি মিডিয়েটেড এরা সাইটোলাইসিস করে টি সেলের, দেন সাইটোটক্সিক টি সেল আছে যারা হচ্ছে হলো কি করে, যখন আমরা কি জানি, আচ্ছা এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলা হয় না, সেটা হচ্ছে আমরা জানি কি ভাইরাল ইনফেক্টেড সেলকে আমাদের শরীরে দুইটা কোষ মেরে ফেলতে পারে। কোন কোন কোষ এরা, মানে খুব দ্রুত অ্যাকশন নেয়, সেটা হচ্ছে একটা ন্যাচারাল কিলার সেল আর একটা হচ্ছে আমাদের সাইটোটক্সিক টি সেল। তাহলে এখানে কিন্তু বেশি কাজ যেটা করে সেটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল বা CD8 টি সেল যেটা, সেটা হচ্ছে যে সেলে কি করে এই ভাইরাল ইনফেক্টেড CD4 টি সেল গুলিকে ধ্বংস করে দিচ্ছে। আর কি করতেছে, আর দেখা যায় যে অনেক মানে ফাস্ট ফাস্ট লাইগেন্ডটাকে অ্যাক্টিভেটেড করে দেয়, যার জন্য হয় কি তখন CD4 টি সেলের হচ্ছে অ্যাপোপ্টোসিস হয়ে যায়, এই সেলগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে, সাধারণত এরা সাইটোপ্যাথোসিটি করে ডিরেক্ট ইনফেকশন এর মাধ্যমে, এরা মেমব্রেনটাকে ইফেক্ট করে, দেন হচ্ছে যে ভাইরাল আরএনএ অ্যাকুমুলেটেড হয় এবং হচ্ছে হলো সেলুলার আরএনএটা তখন ইন্টারপ্রেট হয়ে যায় এবং তখন প্রোটিন সিনথেসিস হতে পারে না। প্রোটিন সিনথেসিস না হলে ওই সেলটা এমনিই ধ্বংস হয়ে যাবে। বাইস্ট্যান্ডার্ড কিলিং করতে পারে এরা, সিনসাইটিয়া ফরমেশন, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সাইটোটক্সিক যে কিলিংটা সেটাও করতে পারে এবং হচ্ছে সিটিএল মিডিয়েটেড কিলিং এরা করতে পারে।
বা সাইটোটক্সিক টি সেল মিডিয়েটেড যেটা। এরপর হচ্ছে আসলে এরা টি সেলের ফরমেশনটাকে এরা হচ্ছে আসলে আটকা দিতে পারে, টি সেলের ম্যাচুরেশনটাকে তারা হতে দেয় না, এবং অটো ইমিউনিটি তৈরি হয়ে যায় আস্তে আস্তে এর মাধ্যমে। তো হচ্ছে যে আর কি করেন সুপার অ্যান্টিজেন ইফেক্ট। তো এতগুলি ইফেক্টের মাধ্যমে আলটিমেটলি হয় কি যে দেখা যায় যে আমাদের হচ্ছে হলো CD8 টি সেল এবং হচ্ছে CD4 টি সেল যেটা, সরি CD4 টি সেল সেটা কমে যাচ্ছে। এবং কি হচ্ছে CD4 টি সেল কমে গেলে তখন হচ্ছে আমাদের ফার্দার যে প্রসেসগুলি হওয়ার কথা ছিল ইমিউন সিস্টেমের সেটা আর হইতে পারতেছে না। তাহলে কি হচ্ছে তখন আমাদের ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যাচ্ছে। তো দুর্বল হয়ে গেলে তখন আমাদের বিভিন্ন রকমের সাইন সিম্পটম দেখা যেতে পারে, যেমন লিম্ফোডেনোপ্যাথি দেখা যেতে পারে, তারপর হচ্ছে ফিভার, র্যাশ, হেডেক, তারপর ডায়রিয়া, ওয়েট লস এইগুলি হয়। তো হচ্ছে আসলে এরকম সিম্পটম গুলি আস্তে আস্তে মানে আরো মানে ইন্টেনসিফাইড হতে থাকে এবং হচ্ছে আসলে ডিজিজের অবস্থা আরো খারাপ হতে থাকে। তাহলে আমরা কি বলতে পারি এইচআইভি হচ্ছে আসলে আমাদের অপরচুনিস্টিক ইনফেকশনের রিস্কটাকে বাড়িয়ে দেয়, সহজ কথা যেটা। অপরচুনিস্টিক ইনফেকশনের পর আমরা বেশি ভালনারেবল হয়ে যাই। তখন কি হয় আমাদের বিভিন্ন রকমের, যেমন হচ্ছে ওরাল ক্যান্ডিডিয়াসিস হতে পারে, হারপিসের যে ইনফেকশন গুলি সেগুলো হতে পারে, হেয়ার ইলিকোপ্লাকিয়া হতে পারে, কাপোসিস সিনড্রোম হতে পারে। তো আমরা কিন্তু তাহলে এইচআইভি রিলেটেড কমপ্লেক্স যেটা, তো এটা আস্তে আস্তে ডেভেলপ করে। কি হয় এখানে হচ্ছে তিনটা জিনিস হতে পারে সাধারণত, কি যে হচ্ছে মানে 1 মাসের মধ্যে 10% বা তার বেশি পরিমাণ বডি ওয়েট লস হয়ে যায়। দেন হচ্ছে 1 মাসের বেশি ডায়রিয়া, 1 মাসের বেশি জ্বর এবং কফ থাকতে পারে। দেন এটা হচ্ছে প্রাইমারিলি। দেন হচ্ছে কি হতে পারে, আমরা যেহেতু ফাঙ্গাল ইনফেকশনের কথা যদি বলি তাহলে হচ্ছে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস হতে পারে। দেন হচ্ছে যে ওরাল ক্যান্ডিডিয়াসিস হতে পারে, কাপোসিস সার্কোমা হতে পারে। দেন হচ্ছে আসলে এরকম বিভিন্ন অপরচুনিস্টিক ইনফেকশন গুলি যখন হবে তখন কি হবে আস্তে আস্তে রোগী দেখা যাবে যে এগুলিতে সে মানে খুব বেশি মানে আগে এগুলি তার হচ্ছে তেমন একটা পারসেস করতে না, কিন্তু এখন যে হচ্ছে এটা তার সারছে না। তো হচ্ছে আস্তে আস্তে কি হয় এই সেলগুলি মানে এরকম মানে ইমিউনিটি সিস্টেমটা তখন আর তাদের সাথে পেরে ওঠে না এবং তাদের ইয়াতে হচ্ছে আসলে এক সময় রোগী মারা যায় সেকেন্ডারি ইনফেকশনের কারণে। তো হচ্ছে আসলে CD4 কাউন্টটা যখন হচ্ছে আসলে 200 এর নিচে চলে যায় পার কিউবিক মিলিমিটার অফ ব্লাডে, তখন হচ্ছে আসলে কি হয় সাধারণত অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হতে পারে বা টক্সোপ্লাজমোসিস হতে পারে। আর CD4 যখন 50 এর নিচে যায় তখন মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম দিয়ে হচ্ছে তার ইনফেকশন হতে পারে, সাইটোমেগালোভাইরাসের ইনফেকশন হতে পারে। তার হচ্ছে আসলে টিবি রিলেটেড কমপ্লেক্স মানে টিবি মানে এমটিবি কমপ্লেক্সের বাকিগুলি দিয়ে ডিজিজ হতে পারে, অথবা লিম্ফোমা, ডিমেনশিয়া এগুলো হতে পারে। এরপর হচ্ছে আমরা যদি ল্যাব ডায়াগনোসিসে যদি চলে আসি তাহলে হচ্ছে আমাদের স্যাম্পল কালেকশন, দেন হচ্ছে স্যাম্পল কি হতে পারে সিরাম, প্লাজমা, ওরাল ফ্লুইড, ব্লাড এগুলি। দেন হচ্ছে ডিটেকশন করি আমরা কি সাধারণত এলাইজা করতে পারি। তারপর হচ্ছে আমরা লেটেক্স টেস্ট করতে পারি। দেন হচ্ছে প্রোভাইরাল ডিএনএ আরএনএ এগুলো হচ্ছে মানে পিসিআর এর মাধ্যমে করতে পারি। তো এরকম পিসিআর টেস্টের মাধ্যমে হচ্ছে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি। আর হচ্ছে আমরা স্ক্রিনিং টেস্ট করতে পারি যে P24, GP41, NT, P24 এগুলো দেখতে পারি আমরা। দেন হচ্ছে রিয়েল টাইম পিসিআর করা যেতে পারে। দেন আইজিজি, আইজিএম, এগেশন, এইচআইভি1 এবং এইচআইভি2 এগুলো দেখতে পারি আমরা। এভাবে হচ্ছে তাদের আমরা ডায়াগনোসিস করতে পারি। তো হচ্ছে এখানে কিছু ফলস পজিটিভ রেজাল্ট আসতে পারে এলাইজা করলে, যেমন অটো ইমিউনিটি বা অ্যান্টিবডি এগেইনস্ট ক্লাস 2 এইচএলএ অথবা লিভার ডিজিজ, সিরোসিস এইসব কারণে হচ্ছে সাধারণত দেখা যায় যে ওদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো হচ্ছে কি হইতে পারে না সেটা আমাদের হচ্ছে ফলস পজিটিভ রেজাল্ট আসতে পারে। তো হচ্ছে এইচআইভি মোটামুটি এইটুকুই। তো হচ্ছে আসলে মোটামুটি মানে অনেকে বলে যে খুব কঠিন বা অনেক বড়, তাহলে হচ্ছে আসলে তেমন বড় কিছু না। আর মোটামুটি এইচআইভির যে সাইন সিম্পটম এগুলি কিন্তু মোটামুটি কমিউনিটি মেডিসিনও আমরা আগে পড়ে আসছি, সেখান থেকে অলরেডি আমরা জানি অনেক কিছু। তো হচ্ছে আমাদের এইচআইভি মোটামুটি এইটুকু পর্যন্ত। আমরা এরপর যাচ্ছি পরবর্তী টপিকে। তো পরবর্তী টপিক হচ্ছে আমাদের প্যারামিক্সো ভাইরাস। তো হচ্ছে প্যারামিক্সো ভাইরাসের কথা যদি আমরা যদি বলি তাহলে হচ্ছে এখানে আমাদের কি কি ভাইরাস আছে, আমাদের হচ্ছে 4টা ভাইরাস আছে। মিজেলস আছে, মাম্পস আছে, রুবেলা আছে, সরি রেসপিরেটরি সিনসাইটিয়া ভাইরাস আছে এবং হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে।
তো অলরেডি কিন্তু আমরা অর্থমিক্স ভাইরাস এবং প্যারামিক্স ভাইরাসের পার্থক্য বলে ফেলেছি। তো প্যারামিক্স ভাইরাস যেগুলি সেগুলির মধ্যে তাহলে আমরা প্রথমে আসি, তাহলে হচ্ছে জাস্ট হইলো এদের যে ভাইরাসের নামগুলি সেটা অলরেডি বলে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এদের স্ট্রাকচার এবং কম্পোজিশন, সেটাও কিন্তু আমরা ওই পার্থক্যতে জেনে গেছি যে জিনোমটা কি থাকে, সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ থাকে, নন সেগমেন্টেড, নেগেটিভ সেন্স, আর হচ্ছে ক্যারিয়ার, ইটস অন পলিমারেজ, আর হচ্ছে প্রোটিন এবং এনভেলপ। তো হচ্ছে জাস্ট হইলো এই প্যারামিক্স ভাইরাস যেটা, সেখানে হচ্ছে জাস্ট হইলো আমাদের প্রথমে তাহলে মিজেলস ভাইরাস, এটাকে রুবেওলাও বলা হয়। তো হচ্ছে জাস্ট হইলো এটা হচ্ছে জাস্ট হইলো চাইল্ডহুড মানে এক্সানথেমা যেগুলি হয় 5টা ভাইরাস মানে 5টা কারণে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সেটা। তো এই 5টি কি আছে আমাদের, চিকেন পক্স আছে, রুবেলা আছে, রোজেওলা আছে, ফিফথ ডিজিজ এবং হচ্ছে হলো মিজেলস। তো এই ফিফথ ডিজিজ কে হচ্ছে পার্ভো ভাইরাস B19 যেটা, সেটা দেওয়া হতে পারে। দেন হচ্ছে কি মিজেলস হচ্ছে জাস্ট হইলো ওয়ান অফ দা মোস্ট কমন এন্ড আনপ্লেজেন্ট ভাইরাল ইনফেকশন ছিল, মানে এটার পটেনশিয়াল সিকিউরিটিটা অনেক সিরিয়াস ছিল যার জন্য আর কি। তো হচ্ছে এটার যদি আমরা স্ট্রাকচার বলি তাহলে হচ্ছে নরমালি যে আদার যে প্যারামিটার ভাইরাস গুলো আছে তাদের মধ্যে, তো এখানে আমাদের আসলে আলাদা করে বলার কিছু নাই। তাহলে হচ্ছে সিনসাইটিয়া ফরমেশন করতে পারে। এপিডেমিওলজির কথা যদি আমরা বলতে চাই তাহলে এদের মানে হচ্ছে জাস্ট হইলো সেরোটাইপ শুধুমাত্র একটাই, এরা ওয়ার্ল্ড ওয়াইড হইতে পারে, আর হচ্ছে ইমিউনিটি হচ্ছে লাইফ লং, আর হচ্ছে কমন ইন পিপল লিভিং ইন ডেভেলপিং কান্ট্রিজ। তো হচ্ছে জাস্ট হইলো সাধারণত ডেভেলপিং কান্ট্রিজ পিপল দ্যাটই হতে পারে। তো হচ্ছে কারা রিস্কে থাকে, দুই ধরনের মানুষ, যারা আনভ্যাকসিনেটেড এবং যারা হচ্ছে জাস্ট ইমিউনো কম্প্রোমাইজ বা মেলনরিশ তারা। এবং রেপ্লিকেশন, মিজেলস ভাইরাস হচ্ছে জাস্ট CD46 এর সাথে বাইন্ড করে এবং হচ্ছে CD150 এর সাথে, দেন হচ্ছে জাস্ট এরা টি সেল এবং বি সেল কে অ্যাক্টিভেটেড করে থাইমোসাইট, দেন হচ্ছে ম্যাক্রোফেজ বা ডেনড্রিটিক সেল, দেন হচ্ছে পরবর্তীতে এদের ভিতরে হচ্ছে জাস্ট মানে রেপ্লিকেট করতে পারে। ট্রান্সমিশন কিভাবে, এরা হাইলি কন্টাজিয়াস, ট্রান্সমিশন ফ্রম পারসন টু পারসন থ্রু রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে এরা ট্রান্সমিট হতে পারে। আর হচ্ছে দেন এরা কি করে, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে যায়, দেন হচ্ছে মাল্টিপ্লাই করে, দেন হচ্ছে রিজিওনাল লিম্ফোয়েড যে টিস্যুগুলো আছে সেখানে হচ্ছে এরা ফার্দার মাল্টিপ্লিকেশন করে, প্রাইমারি ভাইরামিয়া হয়, দেন হচ্ছে এরা রেপ্লিকেট করে, এরপর কোথায় রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম। এটা রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম কিসের সিস্টেম আমরা জানি, এটা ইমিউনোলজির হচ্ছে কারখানা বলা যায়, এই ইমিউনোলজির সেলগুলো তৈরি হয় এখান থেকে। তো সেই মানে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমটাকে যদি মানে ইনফেক্টেড করা যায়, দেন সেকেন্ডারি ভাইরামিয়া হবে, ডিসেমিনেটেড হবে, আর কি হয় আস্তে আস্তে তখন সাইন সিম্পটমগুলো যেমন কনজাংটিভাইটিস, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তো এইগুলি বিভিন্ন রকমের হইতে পারে সাইন সিম্পটম। তো প্যাথোজেনেসিস তাহলে এখানে আলটিমেটলি কি হয়, র্যাশ ডেভেলপ করে। এরপর কি হয় আমাদের, আস্তে আস্তে যখন ইমিউনিটিটা ডেভেলপ করা যায় তখন হচ্ছে জাস্ট এরা মানে রিকভার হয়ে যায়। আর পরবর্তীতে কি হতে পারে, পোস্ট ইনফেকশাস এনকেফালাইটিস হতে পারে, বা সাবঅ্যাকিউট স্ক্লেরোসিস হতে পারে, প্যারেনসেফালাইটিস হতে পারে, অথবা মানে কোনো রেজুলেশন নাও হইতে পারে যদি আমাদের হচ্ছে জাস্ট সেল মিডিয়েটেড ইমিউনিটি যদি না থাকে বা সাইটোটক্সিক টি সেল যদি কম থাকে ওই সব ক্ষেত্রে আর কি। ক্লিনিক্যাল ফাইন্ডিং আমরা কি কি পেতে পারি এখানে, ফিভার, কফ, যে এগুলি পেতে পারি, কনজাংটিভাইটিস, আর হচ্ছে এখানে কপটিক স্পট একটা হচ্ছে এটার অন্যতম মার্ক। তো হচ্ছে জাস্ট হইলো কপটিক স্পটটাকে, এটা হচ্ছে যে সাধারণত মানে কোথায় দেখা যায়, বাক্কাল মিউকোজাতে দেখা যায়, অপোজিট টু দা মোলার থ্রিপ, এবং হচ্ছে জাস্ট হইলো 1 থেকে 2 দিন থাকে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে রোগী যখন আসে ততদিনে এটা হচ্ছে ডিজেফায়ার করা যায়। তো হচ্ছে প্যাথোনমিক ফর মিজেলস এটা। এরপর হচ্ছে র্যাশ লিডিং এর কিছু ম্যানিফেস্টেশন হতে পারে, যেমন হচ্ছে আমাদের কি কপটিক স্পট, দেন হচ্ছে যেগুলো টিপিক্যালি এরা হচ্ছে যেগুলো হেডে বেশি হয়, দেন হচ্ছে এরা ম্যাকুলার র্যাশ করতে পারে এইগুলি। ইমিউনিটি, এটা হচ্ছে লাইফ লং ইমিউনিটি দিতে পারে। আর কমপ্লিকেশন, নিউমোনিয়া হতে পারে, অটিটিস মিডিয়া হতে পারে, এবং সাইনোসাইটিস হতে পারে, এনকেফালাইটিস হতে পারে, জায়ান্ট সেল নিউমোনিয়া হতে পারে। আর প্রেগন্যান্সিতে হলে স্পন্টেনিয়াস অ্যাবর্শন হতে পারে, অথবা প্রিমেচুর টার্মিনেশন হতে পারে। আর নিউমোনিয়া দেখি মোস্ট কমন ক্ষেত্রে এটা হচ্ছে লাইফ থ্রেটানিং একটা কন্ডিশন ডেভেলপ করে। এখানে কি হয়, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা খুব বেশি পরিমাণে হয়, জায়ান্ট সেল নিউমোনিয়া হয়, এবং ওই টাইমে আরো বেশি খারাপ যেটা সেটা হচ্ছে কোনো র্যাশ থাকে না। আলটিমেটলি কি হয়, যে চিলড্রেনটা হচ্ছে জাস্ট হইলো যে মানে ডেথের দিকে যেতে থাকে। তো এটা কোন চিলড্রেনের বেশি হওয়ার সম্ভাবনা আছে, যাদের সেল মিডিয়েটেড ইমিউনিটিটা কম তাদের। এনকেফালাইটিস হতে পারে, তো এটা বলা আছে, এবং সাব অ্যাকুইট স্ক্লেরোজিং প্যারেনসেফালাইটিস যেটা, সেটা হতে পারে। তো এটা থেকে মাঝে মাঝে শর্ট নোট আসতে পারে যে এই ডিজিজটা কখন হতে পারে। তো এটা হচ্ছে পোস্ট মেজেস কমপ্লিকেশন, এটা স্লোলি প্রোগ্রেসিভ একটা ডিজিজ। দেন হচ্ছে জাস্ট এটা কোথায় রিলেশন করে, ইনফ্লামেটরি রিলেশন করে থাকে সাধারণত ব্রেইনে, এবং পেশেন্ট হচ্ছে জাস্ট হইলো পার্সোনালিটিতে, তারপর তার বিহেভিয়ার, মেমোরি, এই সকল জিনিস হচ্ছে তাদের মানে আসে, চেঞ্জ আসে আর কি। আর হইতে পারে কি অ্যাটিপিক্যাল মিজেলস হতে পারে। তো এটা ডায়াগনোসিস কি, স্যাম্পল সাধারণত নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব অথবা ব্লাড নেওয়া হয়। কালেকশন টাইম 2 থেকে 3 দিন বিফোর দা অনসেট, এইরকম টাইমে।
আর হচ্ছে আসলে আমরা এটা কি করতে পারি, এটা যেটা আমরা সেল কালচার করি, সিনসাইটিয়া হচ্ছে মানে সাইটোপ্যাথিক চেঞ্জের কাছে সিনসাইটিয়া ফরমেশন হচ্ছে, সেলের শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইনক্লুশন বডি যেটা সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেরোলজিক্যাল টেস্ট যদি আমরা করি, হেমাগ্লুটিন ইনহিবিশন টেস্ট অথবা এলাইজা টেস্ট, অথবা আমরা এখানে মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর যেটা সেটা করতে পারি। ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়, ভিটামিন এ সাপ্লিমেন্ট, এবং কমপ্লিকেশন যেগুলো ডেভেলপ করে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট করা হয়। প্রিভেনশন কিভাবে করতে পারি আমরা? সাধারণত আমরা অ্যাক্টিভ ইমিউনাইজেশনের মাধ্যমে। এরপর আমরা আসি মাম্পস। মাম্পস কি? এটা হচ্ছে acute contagious disease characterized by non-suppurative enlargement of one or both parotid gland, মানে parotid glandটা এক সাইড অথবা both সাইডে এটা হতে পারে, এনলার্জ হয়ে যেতে পারে। তো এটা অ্যাডাল্টে হচ্ছে এরা সাধারণত মেনিনজাইটিস এবং হচ্ছে যে অর্কাইটিস করতে পারে, এবং মাঝে মাঝে এরা এই অর্কাইটিসের কারণে ইনফার্টিলিটিও ডেভেলপ করতে পারে। তো হচ্ছে এই মানে যে ডিজিজটা মানে মোটামুটি 1/3 হচ্ছে অ্যাসিম্পটোমেটিক থাকে। তো ইউনিল্যাটারাল যদি হয় মাম্পস ভাইরাসের জন্য হতে পারে, যদি হয় প্যারাডিড গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয় স্টেফিলোকোকাসের জন্য হতে পারে, টিউমার, ডাক্টারাল অবস্ট্রাকশন, বাইলেটারাল এইসব কারণে হতে পারে। মাম্পসের হচ্ছে সাধারণত মাম্পস ভাইরাসের দুইটা টাইপ আছে, মানে এনভেলপ স্পাইকের উপর ভিত্তি করে হেমাগ্লুটিন এন্ড নিউরোমাইনিডেজ আছে কিছু, এবং কিছু আছে হচ্ছে যে হলো এফ প্রোটিন। সেরোটাইপ একটাই বলা মানে একটাই থাকে প্রত্যেকটার। বলছে এপিডেমিওলজির কথা যদি বলা হয় তাহলে হচ্ছে যে এরা সাধারণত এয়ারবোর্ন ড্রপলেট দিয়ে হতে পারে, ফোমেটের মাধ্যমে হতে পারে। প্যাথোজেনেসিস কি? আর হচ্ছে ফিমেল হচ্ছে এদের ক্ষেত্রে অনলি ন্যাচারাল হোস্ট। প্রাইমারি রেপ্লিকেশন হয় নেজাল অর আপার রেসপিরেটরি ট্র্যাক্টে, দেন হচ্ছে যে হলো ইনভলভমেন্ট অফ প্যারোটিড গ্ল্যান্ড হয়ে যায়, দেন হচ্ছে আস্তে আস্তে কি হয়, এরা সাধারণত ইনফেকশাস প্রসেস চলতে থাকে। ইনকিউবেশন পিরিয়ডটা যখন শেষ হয়ে যায় তখন ওদের হচ্ছে এপিথেলিয়াল সেলটাকে ইফেক্টেড করে রেসপিরেটরি ট্র্যাক্টে, দেন হচ্ছে এটা সিস্টেম মিক সার্কুলেশনে চলে আসছে, এবং আলটিমেটলি প্যারোটিড গ্ল্যান্ড এসে তার হচ্ছে এখানে সাইন সিম্পটম গুলি এবং এই ইনফ্লামেশনটা আস্তে আস্তে ডিজিজ করতে পারে। আর কোথায় কোথায় যেতে পারে যারা? সাধারণত টেস্টিস, কিডনি অথবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও যেতে পারে। তো হচ্ছে জাস্ট এখানে আর এমনিতে এরা প্যানক্রিয়াসেও যেতে পারে। তো হচ্ছে জাস্ট এই সকল জায়গায় তারা যখন যাবে তখন কি কি ক্লিনিক্যাল ফাইন্ডিং আমরা পেতে পারি? ম্যালেস, ফিভার, তারপর হচ্ছে জাস্ট অ্যানোরেক্সিয়া, এগুলি হতে পারে। আর হচ্ছে যাদের কি কি কমপ্লিকেশন হতে পারে? এপিডিডাইমো অর্কাইটিস হতে পারে, ওফোরাইটিস হতে পারে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, প্যানক্রিয়াটাইটিস, ট্রানজিয়েন্ট ডিফনেস, এই সকল সমস্যা হতে পারে। অর্কাইটিসটাকে এটা হচ্ছে পোস্ট পিউবার্টাল মেল যারা তাদের হচ্ছে সাধারণত বেশি প্রায় দেখা যায়। যদি এটা বাইলেটারাল দেন হচ্ছে মানে হয় তাহলে প্রথমেই বলে দিচ্ছি সেটা হচ্ছে কি করতে পারে, তাদেরকে স্টেরোলাইটের দিকে নিয়ে যেতে পারে আস্তে আস্তে। তবে এটা ইউনিলাটারাল আবার পেইনফুল হতে পারে। মেনিনজাইটিস হতে পারে, এখানে মেনিনজাইটিস সাধারণত বেনাইন নেচার থাকে, আর হচ্ছে সাধারণত সেলফ লিমিটেড, কোনো রকম সিকোয়েল তেমন একটা খারাপ হয় না এখানে। ল্যাব ডায়াগনোসিস স্যাম্পল সালাইভা, দেন হচ্ছে সিএসএফ অথবা ইউরিন হতে পারে, ব্লাড হতে পারে। দেন আমরা কি কি করতে পারি? এইগুলি সাধারণত সেল কালচার করি, সাইটোপ্যাথিক ইফেক্ট দেখে, আর হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট ওই আমরা মাপসে যেরকম বলেছে এরকম সরি হয়েছে। প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তো হচ্ছে যেগুলো প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা সেটা হচ্ছে আমাদের এই প্যারামিক্সা ভাইরাসের মধ্যেই। তো হচ্ছে এদের ওই স্ট্রাকচার ওই একই রকমই হবে। প্যাথোজেনেসিস তার হচ্ছে সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন করে যেমন হচ্ছে জায়ান্ট সেল ফর্মেশন করতে পারে, আর হচ্ছে এরা মানে ভাইরেমিয়া করে খুব কম ক্ষেত্রে। তো এরা কি করে? লেরিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস করতে পারে, লেরিংস ট্রাকিয়া এবং লাংসের হচ্ছে ইনফেকশন করতে পারে। আর সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স হচ্ছে যা হইলো সেল ড্যামেজ করে, এবং হচ্ছে যা হইলো এদেরকে হচ্ছে মানে বডিতে হচ্ছে ইমিউন সিস্টেম থেকে এভেট করতে সাহায্য করে। তো সেই ডিজিজের সিম্পটম কি কি হতে পারে? এখানে হচ্ছে ব্রঙ্কোলাইটিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে, মাইল্ড কফ হতে পারে, আর হচ্ছে ক্লোপ হতে পারে চিলড্রেনের ক্ষেত্রে। তো সেটার স্যাম্পল কি? তো স্যাম্পল এই থ্রোট সব বা নাসোফ্যারিঞ্জিয়াল সব এইগুলি, দেন হচ্ছে কালচার করতে পারি আমরা, আর হচ্ছে মানে ডায়াগনোসিসের জন্য। আর হচ্ছে আমরা রেডিও ইমিউনোঅ্যাসে করতে পারি, ফ্লোরোসেন্স ইমিউনোঅ্যাসে করতে পারি, সেরোলজি করতে পারি, বা আরটিপিসিআর এগুলি করতে পারি। রেসপিরেটরি সিনসাইটিয়া ভাইরাস যেটা, এটা আসলে তেমন ইম্পর্টেন্ট না। এরা হচ্ছে যারা শুধু জানতে চাই যে এদের হচ্ছে আসলে কি কিনা। এরা হচ্ছে এইচ এবং এন নাই, মানে হেমাগ্লুটিন বা নিউরোমাইনিডেজ যেটা সেটা তাদের থাকে না। আর হচ্ছে এদের জি গ্লাইকোপ্রোটিন থাকে যেটা হচ্ছে ভাইরাস সেলটাকে অ্যাটাচমেন্টে হেল্প করে, এবং এদের দুইটা সেরোটাইপ আছে। মোটামুটি রেসপিরেটরি সিনসাইটিয়া থেকে এইটুকুই। আর হচ্ছে এটার মাঝে মাঝে ডায়াগনোসিস জিজ্ঞাসা করতে হয়। তো এখানে আমরা আরটিপিসিআর আর হচ্ছে অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট এইগুলি করা হয়। আর তেমন কিছু নাই। তো হচ্ছে আজকের টপিক মোটামুটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।